সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি যে বৈঠক করেছেন তা বেশ উত্তেজনাপূর্ণ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস। দুই মার্কিন কর্মকর্তা সহ বৈঠক সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত এক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং বিন সালমান গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করার সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক্সিওসের তথ্য অনুযায়ী ট্রাম্প 18 নভেম্বরের বৈঠকে অংশ নেন এই প্রত্যাশায় যে স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় অগ্রগতি হবে। হোয়াইট হাউস কর্মকর্তারা আগেই সৌদি যুবরাজকে জানিয়েছিলেন ট্রাম্প সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে অগ্রগতি আশা করছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানায়, বৈঠকে ট্রাম্প সরাসরি ইস্যুটি উত্থাপন করেন এবং সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করতে জোরালো চাপ দেন। কিন্তু এক পর্যায়ে আলোচনাটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়, বিন সালমান ট্রাম্পের বক্তব্যের জবাবে বলেন তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী থাকলেও গাজা যুদ্ধের পর সৌদি জনগণের অনুভূতির কারণে এই মুহূর্তে তা সম্ভব নয়। সৌদি প্রিন্স ট্রাম্পকে জানান, বর্তমানে সৌদি সমাজে ইসরায়েল বিরোধী মনোভাব অত্যন্ত উচ্চমাত্রায় বিরাজ করছে। এখন রিয়াদ এ বিষয়ে এগোতে পারবে না। মার্কিন এক কর্মকর্তা বলেন, আলোচনায় এক সময় কঠিন পরিস্থিতি তৈরি হয়। বৈঠক সম্পর্কে অবহিত আরেক সূত্র জানায়, ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল হতাশাব্যঞ্জক ও বিরক্তিকর। তিনি তীব্রভাবে কামনা করেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিক। তিনি বিন সালমানকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু সৌদি যুবরাজ তাতে নড়বড়ে হননি। শক্ত অবস্থানে ছিলেন, নিজের বক্তব্যে অটল ছিলেন তিনি। এক্সিওস জানায়, মোহাম্মদ বিন সালমান ভবিষ্যতে যে কোনো স্বাভাবিকীকরণের শর্ত হিসাবে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ নিশ্চিত করার দাবি করেন, যেখানে নির্দিষ্ট সময়সীমা ও গ্যারান্টার থাকবে। বৈঠকের পর প্রকাশ্য বিবৃতিতেও তিনি এই শর্তের কথা বলেছেন। এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানান, বিন সালমান কখনো স্বাভাবিকীকরণকে না বলেননি, ভবিষ্যতে করার সুযোগ উন্মুক্ত রেখেছেন। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর অটল থাকেন তিনি। বৈঠকের পর প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প জানান, তিনি সৌদি আরবকে ইসরায়েলের মতো একই ধরনের F-35 যুদ্ধ বিমান সরবরাহের পরিকল্পনা করছেন। তবে এক্সিওসের তথ্য অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করেন যে তা হবে না। সৌদির জন্য দেওয়া সম্ভাব্য বিমান মডেলটি হবে নিম্নমানের, যাতে ইসরায়েলের সামরিক প্রাধান্য অটুট থাকে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেন, আমরা ইসরায়েলকে বলেছি যে আমরা QME বা কোয়ালিটেটিভ মিলিটারি এইজ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা তা লঙ্ঘন করব না। এক্সিওস আরও জানায়, বৈঠকে ট্রাম্প 9/11-এ ভুক্তভোগী পরিবারের করা চলমান মামলার প্রসঙ্গ তোলেননি, যা সম্প্রতি একজন মার্কিন বিচারক চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক্সিওসকে বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি হল আঞ্চলিক স্বাভাবিকীকরণ বিস্তৃত করা। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া এবং গাজা যুদ্ধের অবসানের পর এখন প্রেসিডেন্ট ট্রাম্প চান মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হোক। তবে ইরানি কর্মকর্তারা পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হওয়ার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। ওয়াশিংটন পোস্ট এর গত জুনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনার মাত্র একটি ধ্বংস হয়েছে। খবরে আরও বলা হয়, এটিকে কোনোভাবে সম্পূর্ণ ধ্বংস বলা যায় না। বিশ্লেষকরা বলেছেন, আপাত দৃষ্টিতে সৌদি যুবরাজের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছেন ট্রাম্প। রিয়াদের শক্ত অবস্থানে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন তা বাস্তবায়নের সম্ভাবনা এখন ক্ষীণ। ইসরায়েলের কেন্দ্রীয় শহর রামাত গানে ইসরায়েলি পুলিশ এবং অতি রক্ষণশীল ইহুদি গোষ্ঠী হারেদি সদস্যদের মধ্যে আবার তীব্র সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীতে যোগদান এড়িয়ে যাওয়া এক ছাত্রকে আটক করতে গেলে বুধবার এই সংঘর্ষ হয়। টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী ঘটনাস্থলে কয়েক ডজন হারেদি বিক্ষোভকারী জড়ো হয়ে পুলিশের একটি গাড়িকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সামনের অংশে বসে পড়ে চলাচল বন্ধ করে দেয়। পরে বিক্ষোভকারীরা গাড়িটিকে উল্টিয়ে দেয়। আল জাজিরা জানায়, বিক্ষোভে পুলিশের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় 3 বিক্ষোভকারীকে আটক করা হলেও সেনা নিয়োগ এড়িয়ে যাওয়া ওই ছাত্র পালিয়ে একটি ধর্মীয় স্কুলে আশ্রয় নিতে সক্ষম হন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি সুপ্রিম কোর্ট সরকারকে ৪৫ দিনের মধ্যে হারেতিদের সামরিক সেবা এড়ানো রোধে কার্যকর নীতি প্রণয়নের নির্দেশ দেয়। এতে অর্থনৈতিক ও দেওয়ানি ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়। ২০২৪ সালের ২৫ জুন আদালত হারেতিদের বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করতে রায় দেয় এবং যেসব ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামরিক সেবা প্রত্যাখ্যান করবে তাদের অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই হারেতিদের বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ইসরায়েলের ১ কোটি জনসংখ্যার প্রায় ১৩% হারেদি সম্প্রদায়ের, যারা ধর্মীয় শিক্ষায় জীবন উৎসর্গের দোহাই দিয়ে সেনা সেবায় যেতে অস্বীকৃতি জানায়। তাদের মতে, ধর্মনিরপেক্ষ বাহিনীতে যোগদান তাদের ধর্মীয় পরিচয়ের জন্য হুমকি। গণমাধ্যম জানায়, সিনিয়র রাব্বিরা এখন সরাসরি সেনা নিয়োগ প্রত্যাখ্যান এবং নিয়োগপত্র ছিঁড়ে ফেলার আহ্বান জানাচ্ছেন। বিরোধী দল অভিযোগ করছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাশ এবং ইউনাইটেড তোরা জুডাইজম পার্টির চাপের মুখে হারেতিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার আইন পাশের চেষ্টা করছেন। দল দুটি সরকার থেকে সরে গেলেও আইন পাশ হলে আবার জোটে ফেরার কথা জানিয়েছে। নেতানিয়াহু সরকার টিকিয়ে রাখতে হলে দল দুটির সমর্থন প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গাজায় অবিলম্বে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করেছেন। জাতিসংঘে আয়োজিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস এর অধিবেশনে পাঠানো বার্তায় শি বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্য সংকটের কেন্দ্রবিন্দু এবং এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার পুনরুদ্ধারে তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে। শি জানান, গাজার পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় এবং প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন, যাতে উত্তেজনা আবার ছড়িয়ে না পড়ে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন অবশ্যই ফিলিস্তিনিরা ফিলিস্তিন চালাবে নীতির ভিত্তিতে হতে হবে। এখানে ফিলিস্তিনি জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে আঞ্চলিক রাষ্ট্রগুলোর বৈধ উদ্বেগ বিবেচনায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী সমাধানের প্রেক্ষাপটে শি বলেন, ২ রাষ্ট্রভিত্তিক সমাধানই স্থায়ী শান্তির একমাত্র পথ। তিনি গাজার মানবিক সংকট দ্রুত সমাধান, জনগণের দুর্ভোগ হ্রাস এবং ফিলিস্তিন ইস্যুকে বৈশ্বিক শাসন ব্যবস্থার কার্যকারিতার পরীক্ষার মানদণ্ড হিসেবে বিবেচনার কথা উল্লেখ করেন। ইতিহাসের অবিচার সংশোধন করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকদের বরাতে আনাদুল জানিয়েছে, ১০ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী ৩৯৩ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন ৩৩৯ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৭০ জনেরও বেশি শিশু। আহত হয়েছেন ৮৭০ জনেরও বেশি। প্রতিবেদনে বলা হয়, ২৮ অক্টোবরের বিমান হামলা যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী ছিল। সেদিনই নিহত হন অন্তত ১০৪ জন। জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, মাত্র ২টি ক্রসিং খোলা থাকায় মানবিক সহায়তা এখনও ভীষণভাবে সীমিত। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে প্রধান হাসপাতালগুলো জরুরি সংকটে রয়েছে। তারা ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ এবং মানবিক সহায়তা নিরবিচ্ছিন্নভাবে প্রবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার আরও ১৫ ফিলিস্তিনি বন্দীর লাশ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফেরত দিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এর মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৩৪৫ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে। তবে কোনো নথিপত্র ছাড়াই লাশগুলো ফেরত দেওয়ায় ফরেনসিক টিম এখন পর্যন্ত মাত্র ৯৯টি লাশ শনাক্ত করতে সক্ষম হয়েছে। অবরোধ এবং ল্যাব ধ্বংসের কারণে গাজার ফরেনসিক কার্যক্রম স্থবির হয়ে থাকায় স্বজনদের পোশাক বা শারীরিক চিহ্ন দেখে লাশ শনাক্ত করতে হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাওয়া অনেক লাশে মারধর, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখমণ্ডলের বিকৃতি সহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তথাকথিত সিমেট্রি অফ নাম্বারস এ ৭৩৫টি ফিলিস্তিনির লাশ ছিল বলে ফিলিস্তিনি সংস্থার কাছে তথ্য রয়েছে। সিমেট্রি অফ নাম্বারস বলা হয় সেই বিশেষ কবরস্থানকে যেখানে ইসরায়েলের হাতে নিহত নাম পরিচয়হীন ফিলিস্তিনির লাশ নম্বর দিয়ে সমাধিস্থ করা হয়। একটি ইসরায়েলি পত্রিকার বরাতে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের সদে টাইমান সামরিক ঘাঁটিতে বর্তমানে গাজা থেকে নেওয়া আরও প্রায় ১৫০০ লাশ সংরক্ষিত রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।